প্রকৃতির খেয়ালে কখনো কিছু মানুষ জন্ম নেয় বিশেষ শারীরিক চাহিদা নিয়ে, কখনো কোনো বিপর্যয়ে, আবার কখনো কোনো দুর্ঘটনায় সুস্থ মানুষও হয়ে পড়েন বিশেষ চাহিদা সম্পন্ন। সামাজিক মানুষ তাদের নাম দিয়েছে প্রতিবন্ধী, কিন্তু শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধিতা তো কখনো কোনো বাধা হওয়ার কথা নয় যদি নিজেদের সক্ষম দাবি করা মানুষগুলো হন তাদের প্রতি সহানুভূতিশীল। নগর কিংবা সমাজ যদি গড়ে ওঠে সব মানুষের সুবিধার কথা মাথায় রেখে জ্ঞান অর্জনে এগিয়ে যাওয়া ২১ শতকের পৃথিবীতে সেই মানবিক সমাজ কতটা গড়তে পেরেছি আমরা? রাজধানী ঢাকায় অনেক কিছুই নয় প্রতিবন্ধী বান্ধব। নগরের গণপরিবহনও আছে সেই না থাকার তালিকায়। বাস থামে না নির্ধারিত স্থানে, হুইলচেয়ার ব্যবহারকারীরা উঠতেই পারেন না বাসে। অনুনয় বিনয়ের পর দৃষ্টি এবং অন্য প্রতিবন্ধীরা উঠতে পারলেও তাদের জন্য নির্ধারিত আসনটি বেশিরভাগ সময়ই দেখা যায় অন্যের দখলে। আর দৃষ্টি প্রতিবন্ধী মানুষটি যদি হন নারী, অনেক সময় শিকার হতে হয় যৌন হয়রানির। পাবলিক ট্রান্সপোর্ট যেগুলি আছে সেখানে আপনার অনেক সময় হেল্পাররা বা কন্ট্রাক্টররা উঠাতে চায় না। প্রথমত তাদের দৃষ্টিভঙ্গির একটা বিশাল ব্যাপার থাকে, যে মনে করে প্রতিবন্ধী মানেই তাকে একটা বাড়তি বোঝা, বা হয়তো অনেকে ভাড়া পেইড করবে না, যে কারণে নেয় না। কেউ কেউ নিলেও দেখা যায় যে বাসে আমাদের প্রতিবন্ধীদের জন্য সিট থাকার কথা আছে, অনেক বাসে, সব বাসে নাই, কিছু কিছু বাসে থাকে যেখানে যারা স্বাভাবিক মানুষ, যারা দৃষ্টিসম্পন্ন তারা বসে আছেন। আমি দাঁড়ানো আছি বা প্রতিবন্ধী ভাইটা দাঁড়ানো আছে, তারা দেখতেছে, কিন্তু তারপরে সিটটা কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন না। আমি ঢাকা শহরের কোনো বাসে উঠতে পারি না, কারণ আমি রাস্তাতে গেলে বাস আমাকে দেখে কিন্তু থামে না যে আমি বাসে উঠবো। সেখানে দেখা যাচ্ছে কোনো কারণ বাস থামতেছে না, সেই বাসে র্যাম্প নাই যে আমাকে হুইলচেয়ার সহ আমি উঠতে পারবো। আরও যেটা আর একটা বিষয়, সেটা হচ্ছে আমাকে যেখানে একটা অপ্রতিবন্ধী মানুষ খুব সহজেই যাতায়াত করতে পারছে, সেখানটাতে কিন্তু আমি একা একা একটা প্রতিবন্ধী নারী হিসাবে যাতায়াত করতে পারছি না। আবার আর একটা বিষয় সেটা হচ্ছে যদি কেউ রিক্সা দিয়ে যেতে পারছে, সেখানটা থেকে আমাকে সিএনজি নিতে হচ্ছে, সেখানে কিন্তু অতিরিক্ত একটা ভাড়ারও আর্থিক একটা বিষয় থাকে। দৃষ্টি প্রতিবন্ধী একজন নারী হিসেবে আমি যেটা বলবো, আমি আরও অনেকের কাছ থেকে শুনেছি সেটা হচ্ছে আমরা উঠতে পারলেও বিভিন্নভাবে যৌন বা শারীরিক হয়রানির শিকার হয়ে থাকি আমরা। বাসের যারা সহযোগী থাকেন তারা, অথবা বাসের যাত্রীদের দ্বারা। এ তো গেল গণপরিবহনের চিত্র। অ্যাব্রো থ্যাব্রো ফুটপাত, যেখানে সেখানে বৈদ্যুতিক খুঁটি, খোলা ম্যানহোল। এই শহরে দৃষ্টি প্রতিবন্ধীদের পায়ে পায়ে যেন ঘোরে বিপদ। বছর দুয়েক আগে খোলা ম্যানহোলে পড়ে মারাই যান এক দৃষ্টি প্রতিবন্ধী। প্রতিবন্ধী ব্যক্তিদের অভিযোগ, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রেই বৈষম্যের শিকার তারা। উন্নয়ন পরিকল্পনাতেও তাদের বিষয়ে কোনো চিন্তাই করা হয় না। শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে আমার অনেক জায়গা থেকে বিয়ের কাজ আসছে, কিন্তু বিয়েটা হয় নাই। এর কারণে আমার যে ছোটো বোনটা ছিল, তো ওই ছোটো বোনের বিয়ে আগে হয়েছে, আমার আগে। তো এর জন্য সমাজ থেকে আমাকে অনেক কথা শুনতে হয়েছে যে হয়তো বা মেয়ের অনেক সমস্যা আছে, অনেক দোষ আছে, যার কারণে ছোটোটা আগে বিয়ে হলো, বড়টার বিয়ে হয় নাই। এর কারণে আমাকে যখন এই যে আমার হাজব্যান্ড এখন যে আসছে, ওনাকে দেখার পরে তো উনি তো আবার পড়াশোনা কোনো কিছুই জানে না। তো আমাকে আবার সমাজের কটু কথা থেকে করার জন্য এই প্রতিবন্ধতার কারণে ওনার সাথে আমার বিয়ে দেয়। মানুষ হয়তো ভাবছে যে কিছু শ্রেণীর মানুষের জন্য প্রবেশ ক্ষমতা দরকার, সবার জন্য তো দরকার নেই, আমার জন্য দরকার নেই। আমি যখন পরিকল্পনা করছি, আমি যখন একজন অপ্রতিবন্ধী মানুষ, আমার যখন কোনো বাধা নেই, আমি কিন্তু ভাবছি না যাদের বাধা আছে তাদের কথা। কিন্তু একটি কথা আমি খুব স্পষ্ট করে বলতে চাই, সেটি হলো যে মানুষ কিন্তু জানে না সে কখন কি হবে। আমি আমার 14 বছর বয়সের আগে জানতাম না যে আমাকে হুইল চেয়ারে চলতে হবে। হ্যাঁ, আমি 40 বছরে এসে হয়তো অনেক সময় জানতে পারবো না, আমি 50-এ গেলেও জানতে পারবো না। আমি 60, 61, 80-তে যখন যাব, তখন কিন্তু আমার একজন প্রতিবন্ধী মানুষের মতোই বেদনাদায়ক জীবন আসবে। তখন আমার শ্রবণ লিমিটেশন হবে, তখন আমার চোখের দৃষ্টি কমে যাবে, তখন আমার শারীরিক ক্ষমতা কমে আসবে। তখন কিন্তু মনে হবে যে প্রবেশগম্য বাংলাদেশ হলে আমার জন্য উপযুক্ত একটি দেশ হতো। শুধু গণপরিবহন নয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এখনও প্রবেশগম্য হয়নি প্রতিবন্ধীদের। ইমারত নির্মাণ বিধিমালায় বাড়ি বা বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে বলা আছে নিয়মের কথা, বেশিরভাগ ক্ষেত্রেই মানতে দেখা যায় না তা। উপেক্ষিত সরকারি ওয়েবসাইটে অ্যাক্সেসিবিলিটির বিষয়টিও।
আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রবেশগম্যতার বিষয় হচ্ছে ওয়েব অ্যাক্সেসিবিলিটি। এই বিষয়টা নিয়ে অ্যাটওয়ের সাথে আমরা বেশ কিছু কাজ করেছি এবং এখনও কাজ অব্যাহত রয়েছে। বিশেষ করে ই নথি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ই নথি রয়েছে, ই নথি পরিচালনার ক্ষেত্রে অ্যাক্সেসিবিলিটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হওয়ার কারণে এই বিষয়ে কাজ হচ্ছে এবং ডিজিটাল নথি সিস্টেমে অ্যাক্সেসিবিলিটি বিষয়টা এনশিওর করা হচ্ছে। তথ্যটা দেওয়ার যে পদ্ধতি সেটা প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব না। একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যদি চায় যে আমি সিটিজেন চার্টার থেকে কি আমার জন্য কি সেবা আছে, আমি এই অধিদপ্তর থেকে জানতে চাই, তার জন্য তো সুযোগ নাই, সে তো সেটা দেখতে পাচ্ছে না। এবং সে যদি আংশিক দৃষ্টি প্রতিবন্ধী হয় সেটাও দেখতে পাচ্ছে না। অর্থাৎ আমাদের দেশের যে তথ্য সরবরাহ পদ্ধতি সেটা প্রতিবন্ধী ব্যক্তি উপযোগী নয়। শিক্ষাক্ষেত্রেও নানা বৈষম্যের শিকার প্রতিবন্ধীরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও নয় প্রতিবন্ধী বান্ধব। চড়াই উচ্চাই পেরিয়ে অনেকেই উচ্চশিক্ষা অর্জন করলেও বেছে নিতে পারছেন না পছন্দমতো চাকরি, আটকে যেতে হয় আইনি ফাঁকফোকরে। কর্মক্ষেত্রেও আমাদের অ্যাক্সেসিবিলিটি কিন্তু এখন সব সেক্টরে নাই। হাতে গোনা কয়েকটা ডিপার্টমেন্টে হয়তো দৃষ্টি প্রতিবন্ধীরা চাকরি করছে, কিন্তু অধিকাংশ সরকারি বেসরকারি পর্যায়ে বলি না কেন, প্রতিবন্ধীদের কিন্তু তারা নিয়োগ দিতে চায় না। দৃষ্টিভঙ্গিটা আমি মনে করব মূল কারণ এখানে। বেসরকারি ক্ষেত্রে কর্পোরেট সেক্টর অনেক বড় একটা বাজার আছে, কিন্তু সেখানে প্রতিবন্ধী বলেই তাদেরকে নেওয়া হয় না। আমরা যদি বলি যে প্রতিবন্ধী ব্যক্তিরা আপনার কম্পিউটার বলেন, অন্যান্য সকল ক্ষেত্রেই কিন্তু অনেকাংশে এগিয়ে গিয়েছে। আমাদের দেশ যেমনি ডিজিটাল হয়েছে, ঠিক তেমনি প্রতিবন্ধীরাও তাদেরকে পাশাপাশি নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলেছে। তারপরেও শুধুমাত্র সচেতনতার অভাবেই অনেক ক্ষেত্রে আমরা চাকরি ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছি। জুডিশিয়ারিতে টানা 3 বার আমি খালি খাতা জমা দিয়েছি। হ্যাঁ, আমাকে রাইটার আবেদন দেওয়া হয়নি। 4 বার অ্যাপ্লাই করেছি, কিন্তু খালি খাতা জমা দিয়েছি 3 বার। পরীক্ষার হলে গিয়ে আমি বসে থাকতাম 1.5 ঘন্টা। মানে এটা যে কতটুকু কষ্টকর, মানে এটা কি বলবো। বাইরের বিভিন্ন দেশে কিন্তু ব্লাইন্ড জাজ কিন্তু আছেন। ইন্ডিয়াতে, পাকিস্তানে ইউসুফ সেলিম নামে একজন বিচারক আছেন ব্লাইন্ড। তারপরে সাউথ আফ্রিকার যে স্বপ্নদ্রষ্টা ছিলেন নেলসন ম্যান্ডেলা, ওনার প্রধান বিচারপতি কিন্তু ছিলেন ব্লাইন্ড। তো সেই জায়গা থেকে আমি আসলে অনুপ্রাণিত হই যে আমি পরীক্ষাটা দিব এবং যতদিন পর্যন্ত আমার বয়স আছে ততদিন পর্যন্ত আমি অ্যাপ্লাই করে যাব আর কি। তাদের দাবি, সরকার একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিলে দেশের প্রায় 27 লাখ প্রতিবন্ধী জনগোষ্ঠী পরিণত হবে মানব সম্পদে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013-তে স্পষ্ট গাইডলাইন দেওয়া আছে এবং আমাদের ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন আছে। এই বিষয়টা যদি অনুসরণ করা হয়, সকল গণস্থাপনা এবং গণপরিবহন এছাড়া ফুটপাতগুলো, তাহলে হয়তোবা আমরা অদূর ভবিষ্যতে একটা প্রবেশগম্য ঢাকা শহর পেতে পারি। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি এবং দেশের ভিতরে থেকেই স্বাধীন জীবনযাপন করতে চাই। এই চাওয়াটা কিন্তু খুব বেশি চাওয়া না, এবং এটার জন্য কিন্তু খুব বেশি বা বাড়তি পয়সা প্রয়োজন আছে, বাজেটের প্রয়োজন আছে, সেটা কিন্তু না। অনেক সময় মানুষ মনে করে হ্যাঁ হয়তো বাড়তি প্রয়োজন আছে, কিন্তু না। যারা আসলে প্রতিবন্ধী আমরা যারা আছি, যারা ব্যবসা করতেছি, হয়তো বা কেউ দোকানদারি করতেছে বা যার ইচ্ছা আছে, তাদেরকে সরকারকৃতভাবে যদি কোনো ঋণ বা কোনো আর্থিক সাপোর্ট দিয়ে যদি আমাদেরকে আসলে তুলে ধরে, আমরাও ইনশাল্লাহ সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবো এবং তারা যেভাবে আগায় যাইতেছে, বাংলাদেশকে আগায় নিতেছে, সেভাবে আমি দেশকে আগায় নিয়ে যেতে পারবো। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাতে প্রতিবন্ধীদের জন্য বৈষম্যহীন শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যকর শিক্ষার পরিবেশ, মানসম্পন্ন উপযোগী কর্ম, ন্যায্য মজুরি, যাতায়াত ও গণপরিবহন নিরাপদ করাসহ বিভিন্ন ক্ষেত্রে সংবেদনশীল অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা আছে। প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা মানুষের জন্য ফাউন্ডেশন বলছে, সব ক্ষেত্রে প্রতিবন্ধীদের প্রবেশ গমনযোগ্য করা না গেলে এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। প্রতিবন্ধী মানুষকে ভাতা ভিত্তিক আমরা একটা ব্যবস্থা করে দিচ্ছি, সেটাই কিন্তু আসলে ঠিক না। আমরা তাদের স্কিল যদি করে তুলি, তাহলে স্কিলের সাথে সাথে অ্যাক্সেসিবিলিটি হয়ে যাবে। কারণ আপনি যখন এই জনসংখ্যাকে স্কিল করবেন, তার জন্য কাজের পরিসর তৈরি করবেন, তখন সে বিভিন্ন অফিস আদালতে যাওয়া শুরু করবে। তখন কিন্তু মানুষ বুঝতে পারবে যে না, আমি শুধু ওনাদের বাদ দিয়ে কিন্তু আমার এই দেশ এই 41 সালে আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়ে যাব। হ্যাঁ, এটা আমরা ভাববো না, ওনাদের বাদ দিয়ে কিন্তু হবে না। সো অ্যাক্সেসিবিলিটি করতে হলে আপনাকে অফিস আদালতে করতে হবে, আপনাকে স্কুল কলেজে করতে হবে, আপনাকে ওর বাসা থেকে ওই স্কুলে যায় সেই জায়গাটাতে আপনাকে অ্যাক্সেসিবিলিটির কথা ভাবতে হবে।
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় ৮ বছর আগে আইন করে বর্তমান সরকার, যে আইনে শিক্ষা, কর্মক্ষেত্র সহ সকল ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করার কথা বলা আছে। এছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ এবং প্রবেশ গম্যতায় ন্যায্য সুযোগ সুবিধা রাখতে বলা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যুগোপযোগী আইন হলেও আইন বাস্তবায়নের ক্ষেত্রে উদাসীনতায় সুফল পাচ্ছেন না প্রতিবন্ধীরা। পরিকল্পনার মধ্যে, বাজেটের মধ্যে না আসলে এটা কখনোই হবে না। আপনি অনুধাবন করলেন, হ্যাঁ এটা দরকার, তাইলে কিন্তু লাভ নাই, কারণ আপনি তো করছেন না, আপনি তো আইনকে রেসপেক্ট করে আইন অনুযায়ী কাজগুলি করতেছেন না। সো অ্যাক্সেসিবিলিটি করতে হলে অনেকটা সুদূর প্ল্যান করতে হবে, যে আমার রাস্তাঘাটগুলি স্মুথ করতে হবে, ট্রাফিক কিভাবে আমার ওই হুইল চেয়ার ইউজারকে এই মাথা থেকে ওই মাথায় দিয়ে দিবে, ট্রান্সপোর্টে কিভাবে যাবে, অনেক এক্সপেন্সিভ। ওরা যখন কোনো মিটিংয়ে আসে, ওই স্কুটার বলেন, একটা গাড়ি বলেন, সেই গাড়িতে সব হুইল চেয়ারও আবার ঢুকে না, এটাও কিন্তু একটা প্রবলেম। সো এই জায়গাগুলোতে যদি ওনারা চিন্তা করে, সরকার পারবে না এমন কিছু নাই, সরকার যদি ইচ্ছা করে পারবে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বলছে, প্রতিবন্ধীদের মূল স্রোতে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, জানান সীমাবদ্ধতার কথাও। বিআরটি এর সাথে আমাদের একটা সভা হয়েছিল, যে এখন হয়তো গাড়িতে উঠলে দেখা যায় যে এই 5টি সিট প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট এরকম, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা সঠিকভাবে প্রতিপালন করা হয় না। কিন্তু এই বিষয়টি আমরা সেই মিটিংয়ে বিআরটি এর কর্তৃপক্ষকে বলেছি যে এটাকে সঠিকভাবে করতে হবে। তার এছাড়াও যে গাড়িতে উঠার জন্য কিন্তু তাদের সেই রকম প্রতিবন্ধী বান্ধব ব্যবস্থা নেই। গাড়িতে সেরকম ব্যবস্থা থাকা দরকার যেন তারা সহজভাবে গাড়িতে উঠতে পারে, সেটার জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পরিবহন মালিক সমিতির লোকজন সেখানে উপস্থিত ছিল সেই মিটিংয়ে। তারপরে আরেকটু ব্যবস্থা, যে একজন প্রতিবন্ধী একা উঠতে পারে না, তার সাথে একজন সহযোগী থাকে, হ্যাঁ সহযোগী থাকে, সেই সহযোগী সহ তার ভাড়া যেন কিছু কনসিডার করা হয়, সে ব্যাপারেও তাদের কাছে আমরা দাবি রেখেছি। এখন কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হসপিটাল, যা কিছু বলেন প্রতিষ্ঠান, যত কিছুই হচ্ছে প্রত্যেকটাই কিন্তু প্রতিবন্ধী বান্ধব করে তৈরি করা হচ্ছে। দেশে প্রতিবন্ধীর সংখ্যা কত এর সঠিক কোনো পরিসংখ্যান নেই। কোনো সংস্থা বলছে 7%, আবার কোনো সংস্থার জরিপ বলছে 10%। তবে বাংলাদেশ সরকারের একটি হিসেব বলছে প্রায় 27 লাখ মানুষ প্রতিবন্ধী। এই বিপুল জনগোষ্ঠীর এই সংখ্যাকে মূল ধারায় ফিরিয়ে আনতে না পারলে এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।